ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক। ব্রিটিশ ট্রেড মিনিস্টারের সাথে ডক্টর খলিলুর রহমান ও হুমায়ুন কবিরের আলোচনা। ইরানে বাড়ছে মার্কিন অভিযানের পরিধি। রাতভর তাণ্ডবে শিশুসহ ৪৩ জনের প্রাণহানি। শত্রু স্থাপনায় ১ টনের কম মিসাইল ছুড়বে না খামেনি প্রশাসন। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আরিফিন শাকিল। সরাসরি যাচ্ছি সেখানে। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী কখন নাগাদ এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন? সবশেষ পরিস্থিতি জানাবেন। বহুল আকাঙ্ক্ষিত আমাদের ফ্যামিলি কার্ড উদ্বোধনের আজকে প্রধান অতিথি ঢাকা ১৭ আসনের গণমানুষের সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সমাজকর্মী, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি ডক্টর জুবাইদুর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী। সামনে উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সচিব মহোদয়, মুখ্য সচিববৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আজকে আপনারা অবগত আছেন, বহুল আকাঙ্ক্ষিত এই ফ্যামিলি কার্ড আমাদের নির্বাচনের একটি প্রথম অঙ্গীকার ছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে অঙ্গীকার করেছিলেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে স্বাবলম্বী পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য নারী কর্তা ব্যক্তিকে একটি করে ফ্যামিলি কার্ড দিবে। আমরা তার সহকর্মী হিসাবে যারা নির্বাচন করেছি, বিভিন্ন আসনে আমরা ঘরে ঘরে ক্যাম্পিং করে এই ফ্যামিলি কার্ডের উপকারিতা কী এটা আমরা ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম। অনেকে তুচ্ছ তাচ্ছল্য করে বলেছিল, রাখ তোদের ফ্যামিলি কার্ড। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি যেই অল্প সময়ের মধ্যে সরকার গঠন হয়েছে মাত্র ২১ দিনের মধ্যে যে ইতিহাস সৃষ্টি করেছেন। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকায়। আমরা একটু চট্টগ্রামের খবরাখবর জানতে চাই। চট্টগ্রামেও ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। চাইতে হয় নাই, সরকার নিজ উদ্যোগে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করে বের করেছে এই ৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যারা হতদরিদ্র, কারা সবচেয়ে যাদের চাহিদা রয়েছে, যে পরিবারগুলো পাওয়ার জন্য তাদের আয়ের সাথে সামঞ্জস্য রয়েছে। এবং এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা, তাদেরকে দিয়ে শুরু করছি। তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এইভাবে চলতে থাকবে। এটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের দায়িত্ব নেওয়ার ১ মাসের মধ্যে এটা বাস্তবায়ন করা। সবচেয়ে বড় কথা হচ্ছে
যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে, যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। এবং এর জন্য আমাদের ডিসি সাহেব সহ সরকারি কর্মকর্তারা যারা এই কাজটি করেছে, এত কম সময়ের মধ্যে দিন রাত খেটে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ সরকারি কর্মকর্তাদের সবাই সবসময় দোষারোপ করে, বলে ওদের জন্য কিছু হয় না, ওরা কাজ করে না, ওরা জনগণের সাথে সম্পৃক্ত না। তো এই প্রকল্প তো প্রমাণ করেছে সরকারি কর্মকর্তারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে। এই প্রকল্প প্রমাণ করেছে সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সবাই মিলে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে লন্ডনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। লন্ডনে সোমবার ব্রিটিশ বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ানটনের সাথে বৈঠকে ব্লু ইকোনমিতে বিনিয়োগ এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশই আসন্ন বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। অন্যদিকে যুক্তরাজ্যের ট্রেড এনভয় ব্যারোনেস রোজি উইন্টারটন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার বিষয়ে আলোচনা করেন। একই দিন আইসিজে পদপ্রার্থী প্রফেসর ডাপো আকান্দে তার প্রার্থিতা পেশ করলে উভয় পক্ষ আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক ক্ষেত্রে অংশীদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। দর্শক, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনে ঠাকুরগাঁওয়ে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই কাজগুলো কিভাবে করা যাবে, এই কাজগুলো করতে গেলে হবে, অনেক কাজ বাদ পড়তে পারে, অনেকে মানে তথ্যগুলো ঠিক নাও আসতে পারে। এই কাজটার মধ্যে দিয়ে আমরা সেইগুলোকে শুধরে নেব। সুতরাং আপনার মা বোনের যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কাজ পাবেন। ওই আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই এই কাজ, এবং এই কাজটা প্রতিটি ঘরে ঘরে যাবে। শুধু একটু সময়ের ব্যাপার। শুরু যখন করেছেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তখন এটা অবশ্যই ঠিক। আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি আমাদের রহিমনপুরের এই ওয়ার্ডটিকে বেছে নিয়েছেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। রহিমনপুর তো এমনি আমার নিজস্ব এলাকা। আমি সবসময় বলি না যে মোট যদি নিজের বাড়ি থেকে ঘুরে সেটা রহিমনপুর। কারণটা কি, যে আপনারা আমাকে সবচেয়ে বেশি ভোট দেন এই এলাকায়, ঠিক না? আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনে। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। রাজধানীর পরিবাগে একটি ফিলিং স্টেশনে আছেন সহকর্মী মশিউর অনেক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অনেক, আপনি যে পাম্পে রয়েছেন সেখানে কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? যারা তেল নিতে এসেছেন তারা কি বলছেন? জ্বালানি তেল কি পাওয়া যাচ্ছে? রাব্বি, আপনি যেমনটা বলছিলেন এবং সঙ্গে আপনি নিশ্চয়ই শুনছিলেন লাস্ট লিমিটের কথা। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেখানে আছি
খিলক্ষেতের সেই জায়গাটিতে তেলের যে পাম্প, সেই পাম্পে আমরা এসে দেখতে পেয়েছি যে আসলে তেল মাপার যেই যন্ত্রটি ব্যবহার করা হয়, যে স্ট্যান্ডটি ব্যবহার করা হয়, সেই স্ট্যান্ডের আসলে একেবারে শেষ সীমায় পৌঁছেছে। সে কারণে কিন্তু এখানে তেল যে বিক্রয় কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে গতকালকে সন্ধ্যা থেকে। আমরা এখানে যারা যুক্ত আছি, আমি একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই। আমরা দুটো মেপেছি এই জায়গায় তেলের পরিমাণ। কতটুকু তেল দেখেছেন এবং সেই তেলগুলো আসলে ব্যবহারযোগ্য তেল আছে? না, এটা ব্যবহারযোগ্য না, এটা হলো লাস্ট লিমিট, যেটা আপনার বিক্রি করার মতো হয় সেটা এখন নাই। আর এই আমাদের এখান দিয়ে যে তেলটা মেশিনে সাপ্লাই হয়, এটা যতই আপনি প্রেসার দিবেন মেশিনে, এটা আর তেল বেরোবে না। এটা মনে করেন একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে। অনেক গাড়ি তো এসে ফিরে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে স্যার। এখন আমাদের যদি তেল না পাই, আমাদের তেল গাড়ি যায় মেইন ডিপোতে, যদি আমরা সর্বমোট ধন্যবাদ। তেলটা আমরা সরবরাহ করতে পারি। তারা যেটা বলছিলেন আসলে যে মেইন ডিপোতে, আমি একটু দেখানোর চেষ্টা করি রাব্বি, যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা সাধারণ তেল কিনতে আসা ক্রেতারা আছেন, তারা অভিযোগ জানাচ্ছেন আসলে সন্ধ্যার পর থেকে তেল পাওয়া যাচ্ছে না। একটু পরিমাণের কথা জানাতে চাই। প্রায় 9,000 লিটার তেল এখন প্রতিদিন যে এই পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে, যেখানে চাহিদা প্রায় 1.5 লাখ লিটার ছাড়িয়েছে। স্বাভাবিক সময় 60,000 লিটার অক্টেনের এই পাম্প আসলে চালু রাখা সম্ভব হলেও এই যে বাড়তি চাহিদা, জনসাধারণের মধ্যে একটা চাহিদা কাজ করছে যে বেশি বেশি করে তেল সংগ্রহ করার, কিছু অসাধু চক্র আছে যারা চাচ্ছেন যে আসলে তেল সংগ্রহ করে রাখতে। সেই চক্রগুলোর কারণে কিন্তু বেশি ক্ষতিগুলো হয়। মূলত অনেক গাড়ি আসছেন, 5টি বন্ধ করে রাখা হয়েছে তেল পাম্পের। যেহেতু যেই পাম্পটিতে আমি এখন আছি, সেই পাম্পটি একই সঙ্গে সিএনজি এবং পাশাপাশি এলপিজি এবং পাশাপাশি হচ্ছে আপনাদের অকটেন, অর্থাৎ অকটেন ডিজেল যে সমস্ত তেলগুলো আছে, সেই তেলগুলো বিক্রয় করা হয়। তাই একটা পাশ বন্ধ রেখে আরেকটা পাশ চালু রাখা হয়েছে, যে পাশটিতে আসলে এলপিজি যে গ্যাস, সেগুলোকে সাপ্লাই দেওয়া হচ্ছে। এটা দেখাতে চাই আসলে পুরো এই চত্বরটা কিন্তু গতকালকে সন্ধ্যা থেকে বন্ধ। এইখানে যারা আসছেন, কিছুক্ষণ আগেও একটা ছোটখাটো দেখেছিলাম জটলা তৈরি হয়েছিল, তারা জানতে চাচ্ছিলেন কেন তেল নেই। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে যারা তাদের সাপ্লাইয়ার, তারা তাদেরকে সাপ্লাই দিচ্ছেন চাহিদার তুলনায় অনেকটা কম। কিছুটা চিৎকার চেঁচামেচিও শুনতে পাচ্ছেন। সবকিছু মিলিয়ে এখানে একটা হই হট্টগোল তৈরি হয়েছে এবং তেল নিয়ে যে ধরনের যে অনেক হট্টগোলের পরিস্থিতি আমরা দেখছিলাম, তেল পাওয়া যাচ্ছে না। আপনাকে অনেক ধন্যবাদ। যমুনা নিউজে ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হুসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ইতিমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজকের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে ডিজেল। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। আরও ভয়াবহ রূপ নিয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে 40 জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার 3 শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিজ ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতে। আহভাজ ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল। প্রাণ হারিয়েছে 2 জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে 1 জনের, আহত আরও 8 জন। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছেও হয়েছে বিস্ফোরণ। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল। নেটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে সেটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে এখন থেকে আর 1 টনের কম ওয়ারহেডের মিসাইল ছুড়বে না ইরান। সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জানায়, হামলার পরিধি বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বাড়ানো হবে ক্ষেপণাস্ত্র ছোড়ার সংখ্যাও।
সম্প্রতি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছোড়াও শুরু করেছে তেহরান। ধারণা করা হচ্ছে যুদ্ধের কৌশল হিসেবে প্রথম দিকে তুলনামূলক কম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একের পর এক রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার পর এখন হামলার মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসি। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝেই প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে মঙ্গলবার দীর্ঘ এই ফোনালাপের মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ। গত ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতার মধ্যে কথা হলো। পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উশাকভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে বরাবরই তেহরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন। জ্বালানি সাশ্রয়ে 2 সপ্তাহের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সশরীরে পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম চলবে অনলাইনে। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়াও জ্বালানি খরচ কমাতে দেশের অর্ধেক সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারীকে হোম অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটিও বাড়ানো হয়েছে একদিন। 60% কমানো হয়েছে সরকারি কর্মকর্তাদের গাড়িতে তেলের বরাদ্দ। অর্ধেক কমানো হয়েছে সরকারি অফিসগুলোর জ্বালানি বরাদ্দ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি অফিসে নতুন এসি, ফার্নিচার বা অন্যান্য বিলাসী পণ্য ক্রয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। দর্শক, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম সমলা। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বকুলা বেগম। বকুলা বেগম। এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বকুলা বেগম। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম জ্যোৎস্না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম জ্যোৎস্না। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ তাসলিমা আক্তার। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন মোসাম্মদ তাসলিমা আক্তার। এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম রাশিদা আক্তার। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন
বেগম রাশিদা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বেগম রাশিদা আক্তার। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম হোসনা আক্তার। বেগম হোসনা আক্তার এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন রিনা বেগম। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন রিনা বেগম। এরপর ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন বেগম শামসুন নাহার। বেগম শামসুন নাহার ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন। দর্শক, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগী পরিবারগুলোর সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন। আমরা সরাসরি আবারও যাচ্ছি সেখানে। ফ্যামিলি কার্ড বিতরণ শেষ হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, এখন সেই ঐতিহাসিক মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।